প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সামনে এলাম ইতিহাস বিষয়ে আলোচনা করার জন্য। ভালো আছো তো? সব ভালো থেকো, কারণ এই করোনার সময়ে ভালো থাকাটা একটা মূল বিষয়। সুতরাং ভালো থাকার চেষ্টা করো, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো, প্রয়োজনে বাইরে বেরোতে হলে মুখোশ ব্যবহার করো, সাবান দিয়ে বারে বারে হাত ধোও, বাইরে বেরোলে সেই জামা কাপড় ঘরে ফেরার সঙ্গে সঙ্গে 8 ঘন্টা সাবান জলে ডুবিয়ে রাখো। আর বাড়ির যারা বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা, তাদেরকে ঘরে থাকতে বলো। এখন শুরু করি তোমাদের ইতিহাস। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব মুঘল সাম্রাজ্যের পতনোন্মুখ সময়ে ভারতের দিকে দিকে আঞ্চলিক শক্তির উত্থান, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর যে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন, প্রায় 200 বছর সময়, 1526 থেকে ধরে নাও 1707, তারপরে মুঘল সম্রাটরা ছিল কিন্তু দুর্বল ছিল। তারা ঠিকঠাক মুঘল সাম্রাজ্য পরিচালনা করতে পারেননি বলেই মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। এখন ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্তির উত্থান হতে শুরু করে। এই বিষয়টার উপর তোমাদের আমি পড়াবো, কোন কোন জায়গাতে আঞ্চলিক শক্তি শক্তিশালী হয়ে উঠল এবং কার হাত ধরে আঞ্চলিক শক্তির উত্থান হলো, এইটা তোমাদেরকে আজকে আমি শোনাবো, তোমাদের সঙ্গে আলোচনা করব। 1707 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেব মারা গেলেন। ঔরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দে। তার আগে 1700 খ্রিস্টাব্দে বাংলাতে রাজস্ব আদায়ের জন্য দেওয়ান করে পাঠানো হলো মুর্শিদ কুলি খাঁকে। এখন আমি দেখাই তোমাদের কোন কোন জায়গায় ঔরঙ্গজেবের মৃত্যুর পরে ভারতের কোন কোন জায়গায় আঞ্চলিক শক্তির উত্থান হলো এবং কাদের হাত ধরে উত্থান হলো। বাংলায় মুর্শিদ কুলি খাঁর হাত ধরে, মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে। অযোধ্যায় সাদাত খান, এর নেতৃত্বে। আর হলো তোমার হায়দ্রাবাদ, কামরুদ্দিন চিনকিলিজ খাঁ, চিনকিলিজ খান নেতৃত্বে। এই 3 জায়গাতে, সেই সঙ্গে থাকলো মারাঠারাও আঞ্চলিক শক্তি বিস্তারে সচেষ্ট হলো এবং আঞ্চলিকভাবে তারা শক্তিশালী হয়ে উঠল। এখন আমরা তোমাদের কাছে যে আমি আলোচনা করব, আজ একদিনেই সব আলোচনা করা সম্ভব নয়। আজকে তোমাদের কাছে আলোচনা করব বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান এবং পতন পর্যন্ত। আঞ্চলিক শক্তির উত্থান এবং পতন, বাংলায় আঞ্চলিক শক্তির
এইটা রাখলাম না, আমি শুধু বাংলাটাই রাখলাম, বাংলাটা নিয়ে আলোচনা করি আজকে, তারপরে আবার অন্যান্য রাজ্যগুলো নিয়ে আলোচনা করব। বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা গেলেন। তার আগে 1700 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যখন দিল্লির সুলতান সম্রাট, তখন হাজি মোহাম্মদ বা হাদি খাঁ নামে একজনকে বেশ তার রাজস্ব বিভাগে প্রচুর জ্ঞান ছিল। তার আগে ঔরঙ্গজেব তাকে বিভিন্ন জায়গাতে রাজস্ব বিভাগের অধিকর্তা হিসেবে, অফিসার হিসেবে, আমলা হিসেবে তাকে ব্যবহার করেছেন, করে দেখেছেন যে বাংলাতে যদি এই হাজি মোহাম্মদ বা হাদি খাঁকে পাঠানো হয় তাহলে বাংলা থেকে নিয়মিত রাজস্বটা আসতে পারে। তিনি তার নাম দিলেন মুর্শিদ কুলি খাঁ। হাদি খাঁ থেকে হলেন মুর্শিদ কুলি খাঁ। বাংলার যেমন করে পাঠানো হলো। এখন এই যে তোমরা একটু আগে লিখে দিলাম আমি, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে হাদি খাঁ নিজেকে বাংলার নবাব বলে ঘোষণা করে দিলেন, বা মুর্শিদ কুলি খাঁ বলেন আমি বাংলার নবাব, স্বাধীন নবাব। তিনি সুচতুর রাজনীতিবিদ ছিলেন। তিনি দেখলেন যে দিল্লির সঙ্গে নামমাত্র সম্পর্ক রেখে প্রশাসনিক বিভাগ আমি পরিচালনা করব, দিল্লি নয়। রাজ্য শাসন আমি করব, দিল্লি নয়। নামমাত্র আনুগত্য, নামমাত্র রাজস্ব দিয়ে তিনি নিজেকে স্বাধীন নবাব বলে ঘোষণা করে দিলেন। নরবরে দিল্লির সাম্রাজ্য, নরবরে মুঘল সম্রাটরা ঠিক 1717 খ্রিস্টাব্দে আরেকটা ফরমান তিনি পেয়ে গেলেন, যেটা হলো বাংলার নবাব পদে পাকাপাকিভাবে তাকে নিয়োগ করে দিলেন সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে। এর ফলে কি হলো? এর ফলে তিনি এখন আর দেওয়ান নন, মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব। বাংলা নবাবের সূচনা করলেন। বাংলায় আঞ্চলিক শক্তির নেতৃত্বে, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো স্বাধীন নবাবী বংশ। মুর্শিদ কুলি খাঁ যখন সিংহাসনে, ঠিক সেই সময়ে দিল্লিতে রাজত্ব করতেন ফারুক শিয়ার। এই ফারুক শিয়ার দুর্বলচিত্ত লোক ছিলেন। তোমাদেরকে আমি বলে রাখি এইখানে একটা কথা, যে 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম হলো। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে জন্ম হওয়ার পরে 1608 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিন্সের নেতৃত্বে একটা প্রতিনিধি দল এলো ভারতে ব্যবসা করার জন্য। বেশ কিছুদিন দিল্লিতে তারা থাকলেন। জাহাঙ্গীর পাত্তা দিলেন না, সুতরাং তাদেরকে ফিরে যেতে হলো আরও 7 বছর পরে। 1608-এর পরে 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো, নাম শুনেছ তোমরা, স্যার টমাস রোর নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল ভারতে ব্যবসা করার জন্য এলেন এবং জাহাঙ্গীর তাদেরকে পারমিশন দিলেন যে ভারতে ব্যবসা করতে পারবে, কিন্তু একচেটিয়া ব্যবসা নয়, ভারতে ব্যবসা করতে পারবে। এই পারমিশনটা তাদেরকে তিনি দিলেন। এইখান থেকে সর্বনাশের গোড়াটা শুরু হয়ে গেল। এখন 1717 খ্রিস্টাব্দে যখন ফারুক শিয়ার দিল্লির সম্রাট, তখন জন সুরম্যানের নেতৃত্বে একটা দল এলো, এসে ফারুক শিয়ারকে বলল যে আমরা ব্যবসা করব, বাংলায় একচেটিয়া ব্যবসা। কি দেবে তোমরা? না, বাংলায় একচেটিয়া ব্যবসা করার জন্য 3000 মাত্র টাকা দেবো। ফারুক শিয়ার তখন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। আর এই জন সুরম্যানের সঙ্গে ওর টিমে একজন ভালো ডাক্তার ছিল। সেই ডাক্তার থেকে সারিয়ে দেয়। তিনি আরোগ্য লাভ করার পরে একেবারে কৃতজ্ঞচিত্তে বললেন যে আমাকে আপনারা বাঁচিয়েছেন, সুতরাং বলুন যে আপনারা কী চান। বললো আমরা বাংলাতে বিনা শুল্কে ব্যবসা করতে চাই, 3000 টাকা মাত্র বছরে দেবো। বছরে 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা করতে শুরু করলেন। এটাকে বলা হয় দস্তক বা ফরমান। এর ভয়াবহতা খুব সাংঘাতিক ছিল। কিন্তু মুর্শিদ কুলি খাঁ জানতেন যে ইংরেজরা, উনি বলতেন নিজেই, ইংরেজরা মৌমাছির জাত, এদের পিছনে লাগলে এরা হুল ফোটাবে। কিন্তু তিনি কখনো প্রশাসনিক কাজে ওদেরকে নাক গলাতে দেননি।
আর যতদিন ছিলেন তিনি ততদিন একই সুবিধা, বিনা শুল্কে ব্যবসার সুবিধা ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন লাভ করেছিল, তেমনি ভারতীয় বণিকদেরও তিনি দিয়েছিলেন, তোমরাও বিনা শুল্কে ব্যবসা করো, বাংলা আমার রাজ্য, এখানে আমি নবাব। সুতরাং ও ফরমান যা দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারুশিয়ার, আমরা তোমাদেরকে বলছি তোমরা বিনা শুল্কেই ব্যবসা করো। সংঘাতটা এখান থেকে শুরু হলো। মুর্শিদ কুলি খাঁ 1727 খ্রিস্টাব্দে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন। মুর্শিদ কুলির জীবনাবসান। সতেরোশো 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন উত্তরাধিকার নিয়ে। তার কোনো মনে চিন্তা থাকেনি, কারণ তিনি তার নিজের নাতি সুজাউদ্দিনের পুত্র আর তার মেয়ে জিন্নাতুন্নেসার ছেলে সরফরাজ খাঁকে তিনি নির্বাচিত করেছিলেন। বিহারের শাসনকর্তা ছিলেন সেই সময় সরফরাজ খাঁর বাবা সুজাউদ্দিন। এই সুজাউদ্দিন শুনলেন যে শ্বশুরমশাই মারা গেছেন এবং সুজাউদ্দিন তার নিজের ছেলেকে, সুজাউদ্দিনের ছেলেকে বাংলার মসনদ দান করে গেছেন। তখন তার মনে বিরূপ প্রতিজ্ঞা সৃষ্টি হল, না, সিংহাসন ছিলেন না আমার। সুতরাং তিনি দিল্লিতে চলে গেলেন দুধ পাঠিয়ে, উপঢৌকন শহর দিল্লিতে দুধ পাঠান এবং মুঘল সম্রাটের অনুমোদন লাভ করে তিনি এলেন মুর্শিদাবাদে। মুঘল সম্রাট অনুমোদন দিয়ে দিয়েছেন যে মুর্শিদ কুলি খাঁর পরে সরফরাজ নয়, সুজাউদ্দিন দিল্লির নবাব, বাংলার নবাব। সুতরাং অনুমোদন পেয়ে অনুমোদনপত্র সঙ্গে নিয়ে তিনি মুর্শিদাবাদে এলেন। আর সভাসদবর্গ সেই সময় তাদেরকে বোঝালেন সরফরাজকে যে বাবাকে যেহেতু মুঘল সম্রাট ফরমান দিয়ে দিয়েছেন, অনুমোদন দিয়ে দিয়েছেন, সুতরাং তুমি বাবাকে সিংহাসন ছেড়ে দাও, বাবার তত্ত্বাবধানে তুমি থাকো। সুজাউদ্দিন বাংলার সিংহাসনে বসলেন। বাংলার সিংহাসনে বসে কয়েক বছর দক্ষতার সঙ্গে রাজত্ব করলেন। সুজাউদ্দিন ছিলেন উদার, ধর্মভীরু এবং শাসন কার্যে দক্ষ, কারণ তার আগে মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে তিনি বিহারে ছিলেন শাসনকর্তা হিসেবে। এখন সুজাউদ্দিনের মৃত্যুর পরে সিংহাসনে হলো তার বেটা, তার ছেলে সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ ছিলেন একটু অকর্মণ্য। আর ঠিক সেই সময়ে নবাবের অধীনে আলীবর্দী খাঁ নামে একজন উচ্চাকাঙ্ক্ষী নবাবের সেনাবাহিনীতে চাকরি করতেন। এই নবাবের সেনাবাহিনীতে চাকরি করাকালীন আলীবর্দীর বাংলার সিংহাসনের উপর একটা ভালো মোহ জন্মেছিল যে কীভাবে বাংলার মসনদ দখল করা যায়। সুজাউদ্দিনের মৃত্যুর পর সরফরাজ খাঁকে গেরিয়ার যুদ্ধে হারিয়ে, ঘেরিয়া এই যে এখানে যুদ্ধে হারিয়ে তাকে নিহত করে বাংলার নবাবী পদ লাভ করলেন আলীবর্দী খাঁ। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ বাংলার নবাব হলেন। বাংলার নবাব হওয়ার পরে তিনি, তার কোনো ছেলে থাকেনি, ঘাসেটি আমিনা এরা হলো তার মেয়ে। তার সময়ের সবচেয়ে বড় বাংলাতে যে হাঙ্গামা সৃষ্টি হয়েছিল এটাকে বলা হয় বর্গিরা হাঙ্গামা। বর্গিরা সেই সময় আলীবর্দী খাঁকে প্রচণ্ড জ্বালাতন করেছিল। তো বর্গির আক্রমণ রোধ করার জন্য বর্গীদের সঙ্গে তিনি শেষ পর্যন্ত একটা আতাত করেছিলেন। রাজ্যের পশ্চিম সীমার কতকটা দিক বর্গীদের ছেড়ে দিয়েছিলেন এবং বার্ষিক কিছু টাকা দিয়ে তাদের সঙ্গে আপোষ মীমাংসা করলে বর্গির হাঙ্গামা বন্ধ হয়। 1756 খ্রিস্টাব্দ 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা গেলেন। খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যাওয়ার পরে তার যেহেতু, আমি বলেছি তোমাদের কাছে, তার যেহেতু কোনো ছেলে থাকেনি, তিনি সবচেয়ে ভালোবাসতেন তার বিধবা মেয়ে আমিনাকে। এই আমিনার ছেলে, একমাত্র ছেলে সিরাজকে তিনি সিংহাসনের উত্তরাধিকারী বলে মনোনীত করলেন। তো মনোনীত করার পর, মনোনীত তো তিনি করলেন, কিন্তু বাংলার সেই সময় প্রভাবশালী মানুষগুলো হলো জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজবল্লভ, উমিচাঁদ, ইয়ার লতিফ।
ইত্যাদি মানুষগুলো সেই সময়ে চাননি যে সিরাজ নবাব হোক। সুতরাং তার একটা ষড়যন্ত্রে লিপ্ত হলো। তার আগের ইতিহাস হলো 1756 খ্রিস্টাব্দে যখন আলীবর্দী খাঁ সিরাজকে উত্তরাধিকারী মনোনীত করলেন, সেই সময়েতে ইংরেজরা মসনদে বসার সঙ্গে সঙ্গে ইংরেজদের সঙ্গে তার মনোমালিন্য শুরু হলো। কীভাবে মনোমালিন্যটা শুরু হলো না, সিরাজ সিংহাসনে বসলেন, সেই সময়কার তৎকালীন প্রথা হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা যারা ছিল তারা ইংরেজরা বাদে সবাই ওকে অভিনন্দন পাঠালো এবং উপভোগন পাঠালো। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো উপঢৌকন পাঠালেন না। 1 নম্বর কারণ হলো সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধে। 2 নম্বর কারণ কি, 7 বর্ষব্যাপী যুদ্ধে ফরাসিরা ফিরে যায়। ইংরেজরা দ্রুত কলকাতাতে দুর্গ সংস্কার করা শুরু করে দিলে। ইংরেজদের দেখা দেখি ফরাসিরাও শুরু করলো, ওলন্দাজরাও শুরু করলো, পর্তুগিজরাও শুরু করলো। সিরাজ প্রত্যেককে নিষেধ করলেন যে বাংলা অরাজকতার জায়গা নয়, আর এখানে সরকার নয়, শাসনতন্ত্র নাই, এমন কোনো কথা নয়। এখানে সরকার আছে, সেনাবাহিনী আছে, তোমাদেরকে দুর্গ বানিয়ে নতুন করে সেনাবাহিনী রাখার প্রয়োজন নেই, দুর্গ সংস্কার বন্ধ করো। সবাই শুনলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুনলে না। দ্বিতীয় কারণ এটা মনোমালিন্যের। 3 নম্বর কারণ যেটা, সেটা একটা বড় কারণ এবং খুব গুরুত্বপূর্ণ কারণ। সেটা হলো সেই সময় ঢাকার দেওয়ান ছিলেন রাজবল্লভ। রাজবল্লভের ছেলের নাম কৃষ্ণদাস। রাজবল্লভ ঢাকা থেকে একটা মোটা টাকা রাজস্ব সংগ্রহ করে কৃষ্ণদাসের হাতে দিলেন এবং বাপ-বেটাদের যুক্তি করে যে এই রাজস্বটা আত্মসাৎ করা যায় কিভাবে, সেইটা বেশ ভালো করে যুক্তি পরামর্শ করে বলেন, তুমি কলকাতা ফোর্ট উইলিয়ামে আশ্রয় নাও, ইংরেজদের দুর্গে। ইংরেজরা সিরাজের সঙ্গে ঝগড়াঝাটি এবং প্রত্যক্ষ সংগ্রামে যাবার, প্রত্যক্ষ লড়াইয়ে যাবার একটা রাস্তা তৈরি করতে লাগলো। ফেরত দিলে, কৃষ্ণদাসকে আশ্রয় দিলেন। নবাব শুনলেন, সিরাজ শুনলেন যে কৃষ্ণদাসকে ওরা আশ্রয় দিয়েছে, সুতরাং নারায়ণ দাস বলে নবাবের একজন কর্মচারী ছিল, তাকে দূত হিসেবে পাঠালেন ইংরেজদের কাছে যে কৃষ্ণদাসকে ফেরত দাও। ফেরত তো দিলেনই না, উপরন্তু নবাবের দূতকে অপমান করে মুর্শিদাবাদে পাঠালো। সিরাজ শুনলেন, সিরাজ শুনে সঙ্গে সঙ্গে তিনি সেনাবাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করলেন। 1556 খ্রিস্টাব্দ কলকাতা জয় করলেন, নাম দিলেন আলীনগর। এদিকে কলকাতা জয় করে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লাইভের নেতৃত্বে, ক্লাইভ তো মাদ্রাজে ছিলেন, ক্লাইভের নেতৃত্বে আবার কলকাতা দখল করে ফেললেন এবং কলকাতা দখল করার পরে ইংরেজদের সঙ্গে আরেকবার যুদ্ধ হলো সিরাজদৌল্লার, এবং সিরাজদৌল্লা হেরে গেলেন। অপমানজনক শর্তে তাকে সন্ধি করতে হলো, এই যেটার নাম হলো আলীনগরের সন্ধি, 1556 খ্রিস্টাব্দে। এই অপমানজনক শর্তগুলো কি না, ইংরেজদের সমস্ত বাণিজ্যিক অধিকার সিরাজকে মেনে নিতে হলো। সিরাজ মেনে নিলেন। এদিকে ইংরেজরা আর বসে থাকলো না, তখন ঠিক বুঝতে পারলো ইংরেজরা যে আমাদের জয়যাত্রা শুরু হয়ে গিয়েছে। আর সাথে পেল কাদের? সাথে পেল ওই লোকগুলোর, ঘষেটি থেকে শুরু করে রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, ইয়ানলতিফ, এদেরকে সঙ্গে পেলে এরা ষড়যন্ত্রকারী। সিরাজকে যাতে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া যায় এবং অন্য কাউকে সিংহাসনে বসানো যায়, তারা প্রতিনিধি ঠিক করেছে মির্জাফরকে। ফলে কি হলো, একটা ষড়যন্ত্র করতে থাকলো। ঠিক এই ষড়যন্ত্র করার সময় 1556 খ্রিস্টাব্দের 23শে জুন, মতান্তরে 22শে জুন, কেউ বলেন 22শে জুন, কেউ বলেন 23শে জুন, 23শে জুন বেশি পাওয়া যায়। 23শে জুন নদিয়ার পলাশীতে সৈন্য সমাবেশ করলেন নবাব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের 8 ঘন্টা মাত্র যুদ্ধ হলো। এই 8 ঘন্টা যুদ্ধে মির্জাফর, ইয়াল্লতিফ, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠ এরা 35,000 সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকলো পুতুলের মতো। আর যুদ্ধ করতে লাগলো কে? গোলাম হোসেন, মীর মদন, মোহনলাল আর একজন ফরাসি সেনাপতি ছিল, তার নাম সিনফে। যুদ্ধের ইতিহাস বলে, ঐতিহাসিকরা বলে যুদ্ধে নবাবের জয় হতো, কিন্তু সেই সময়ে
সন্ধির শর্ত পাঠালেন। মীর জাফর নবাবকে বললেন সন্ধি করে দাও, কাল আবার যুদ্ধ হবে। যুদ্ধ সেদিনের মধ্যে বন্ধ হয়ে গেল, সন্ধি না, যুদ্ধ বিরতি। অতর্কিত আক্রমণ করে ইংরেজ বাহিনী নবাব বাহিনীকে একদম পর্যুদস্ত করলো। নবাব হেরে গেলেন, হেরে গিয়ে প্রমাদ করলেন যে মুর্শিদাবাদ অরক্ষিত, সুতরাং মুর্শিদাবাদে পৌঁছাতে হবে নবাবকে। হেরে যাওয়ার পরে মীর জাফরকে ওখানে যুদ্ধক্ষেত্রে ক্লাইভ বলল যে আপনি এখন থেকে বাংলার নবাব। এই পর্যন্ত তোমাদের আজকে আমি পড়ালাম। পরবর্তীতে আমি পড়াবো ফারুখিয়ারের ফরমান, দ্বৈত শাসন, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় অরাজকতা, বাংলায় দুর্ভিক্ষ, ৭৬-এর মন্বন্তর। এই পর্যন্ত। আগামী দিনে আবার আমি চেষ্টা করব তোমাদের পড়াবার। আজকের মতো বিদায় নেই। তোমরা যারা এসে শুনছো তারা রিমার্ক করতে থাকো। নাম্বার দিয়ে দিচ্ছি 9933383333। খুব সহজ নাম্বার, লিখে নাও। সমালোচনা করবে তোমরা যারা ছাত্রছাত্রী আমার এই ক্লাস দেখছো, তারা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ, গঠনমূলক সমালোচনা করবে যে স্যার এই জায়গায় আপনার ভুল ছিল, এটা হবে, এইটা এই ভুলটা এই হবে। আমি মেজর ভুল করিনি বলেই আমার মনে হয়, যদি মাইনর কোথাও ভুল থাকে তোমরা বলবে। আর সুধী পণ্ডিতজনদের বলি, যারা মাস্টারমশাই ইতিহাসবিদ, ইতিহাসবেত্তা, তাদেরকে বলি যে আপনারা গঠনমূলক সমালোচনা করুন, কারণ আমিও মানুষ, সমালোচনার ঊর্ধ্বে নয় কোনো মানুষ। আপনারা বলবেন, আপনারা গাইড দেবেন যে মাস্টারমশাই এইখানটা এই হলে ভালো হতো। ধন্যবাদ, আজকের মতো এখান থেকে আসছি।